কখন ফিফু ইউজ করতে হবে আর কখন লিফু ইউজ করতে হবে, এটা কি তোমার সব সময় প্যাচ লেগে থাকে? ইয়েস, যদি এটা প্যাচ লেগে থাকে তাহলে আজকের এই লেকচারটা, এই ছোট্ট ভিডিওটা তোমার জন্য। এখান থেকে কোয়েশ্চেন প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা ইয়ারে মোটামুটি থাকেই, এবং অ্যাডমিশনেও এই জায়গা থেকে কোয়েশ্চেন কিন্তু থাকেই। সো আজকে এই টপিকটা রিলেটেড যত কোয়েশ্চেন হতে পারে, যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সবগুলো আমরা সলভ করাবো। এবং আজকের এই ছোট্ট ভিডিওটা শেষে, এই লেকচারটা শেষে তুমি এখান থেকে যেভাবেই কোয়েশ্চেন করবে করুক, তুমি অ্যান্সার করতে পারবা। সো চলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা একটা গ্রাফ এখানে দেখতে পাচ্ছি। এই গ্রাফে দেখা যাচ্ছে ইনফ্লেশন এবং ডিফ্লেশন। ইনফ্লেশন মানে হচ্ছে পণ্যের দাম বেড়ে যাওয়া, টাকার মান কমে যাওয়া। গতকালকে তুমি একটা পণ্য কিনছো 5 টাকা দিয়ে, সে পণ্যটা আজকে হয়ে গেল 7 টাকা, সেটা আগামীকালকে হয়ে যেতে পারে 10 টাকা। দ্যাট মিনস পণ্যের দাম ক্রমান্বয়ে বাড়তে আছে, এটাকে বলা হয় ইনফ্লেশন। যদি কোনো কারণে পণ্যের দাম কমতে থাকে, যেমন গতকালকে তুমি একটা পণ্য কিনছো 10 টাকা দিয়ে, আজকে সে পণ্যটার দাম হইলো 6 টাকা, কালকে সেটার দাম হয়ে যেতে পারে 4 টাকা, এটাকে বলা হয় ডিফ্লেশন। পণ্যের দাম কমে যাওয়া, টাকার মান বেড়ে যাওয়া। সো একটা ইনফ্লেশন সিনারিও আর একটা ডিফ্লেশন সিনারিও। কোন সিনারিওতে কোন পদ্ধতি আমরা ফলো করব সেটাই আমরা আজকে দেখব প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ। ফাইন, আমরা একটু নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। কি কোয়েশ্চেন করছে সেটা একটু দেখি, এবং এই অনুযায়ী আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখায় দিব। বাজার মূল্য নিম্নগামী হলে কোন পদ্ধতি অধিক কার্যকারী? এন্ড দেন আমাদের আরেকটা কোয়েশ্চেন আসছে এখানে, দেখো, মূল্যস্ফীতির সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকরী? মূল্যস্ফীতি মানে হচ্ছে পণ্যের দাম বেড়ে যাওয়া। মূল্যস্ফীতি মানে হচ্ছে পণ্যের দাম বেড়ে যাওয়া, পণ্যের দাম বেড়ে যাওয়া, এটাকে বলা হয় মূল্যস্ফীতি। আর মূল্য সংকোচন কিংবা ডিফ্লেশন কিংবা নিম্নগামী মানে কি? পণ্যের দাম কমে যাওয়া, পণ্যের দাম কমে যাওয়া। নিম্নগামী মানে হচ্ছে পণ্যের দাম কমে যাওয়া। সো দুইটা সিনারিওর কথা তোমাকে এখানে জিজ্ঞেস করছে। তাহলে দুইটা সিনারিওতে, একটা ইনফ্লেশনে একটা ডিফ্লেশনে, দুইটা সিনারিওতে কোন পদ্ধতি আমরা ইউজ করব, ওয়েদার ফিফো নাকি লিফো, সেটাই আমরা একটা এক্সাম্পলের থ্রুতে করব। সো এই এক্সাম্পলটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল। বলা আছে জানুয়ারির 1 তারিখে 2014 সালে তুমি 1000 একক পণ্য কিনছো, যেগুলোর দাম ছিল প্রতিটা 4 টাকা করে, একটা 4 টাকা করে। এবার 16 এপ্রিলে গিয়ে 2014 সালে তুমি 5000 একক পণ্য কিনছো, যেগুলোর দাম ছিল 7 টাকা। দেখো 4 টাকা থেকে 7 টাকা হয়ে গেল। এবার আসো 22 নভেম্বর 2014 সালে গিয়ে তুমি আবার 4000 পণ্য কিনছো, যেগুলোর দাম ছিল 9 টাকা করে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ এখানে পণ্যের দামটা ঊর্ধ্বমুখী। প্রথমে 4 টাকা করে কিনছো, পরে সেগুলো 7 টাকা হয়ে গেছে, পরে সেগুলো 9 টাকা হয়ে গেছে। এখন এই সিনারিওতে পরে কি বললো, 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপনী মজুদের পরিমাণ ছিল 3000 একক। মানে তোমার কাছে যে এতগুলো পণ্য ছিল, টোটাল কয়টা পণ্য ছিল? 1000, 5 একে 6000, 6 আর 4 টোটাল 10000। এই 10000 পণ্য ছিল পুরো বছর জুড়ে। কিন্তু বছর শেষে গিয়ে দেখতেছো তোমার 3000 পণ্য রয়ে গেছে। দ্যাট মিনস বাকি 7000 কই ছিল? এই 7000 তুমি বিক্রয় করে ফেলছো, এই 7000 তুমি বিক্রয় করে ফেলছো, সেটাকে বলা হয় বিক্রয় একক। আর এই যে 1, 5 এবং 4 সবগুলো যোগ করে যে 10000 পাইছো, এটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের একক, এটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের একক। বিক্রয়যোগ্য পণ্যের একক 10,000 টাকা। এবং এখান থেকে যখন সমাপনী মজুদ মাইনাস করে দিবা, এটা হচ্ছে 7000, এটা হচ্ছে বিক্রয় একক কিংবা বিক্রিত পণ্যের একক, দুটাকে সেম বলে। বিক্রিত পণ্যের ব্যয় বলি না আমরা, ঠিক সেম নামটা এখানে ইউজ করতে পারো। সো এই সিনারিওতে এবার আমরা একটু অ্যানালাইসিস করি। আমরা দুইটা পদ্ধতির কথা শুনেছি বা দুইটা পদ্ধতির নাম জানি, একটা হচ্ছে ফিফো এবং আরেকটা হচ্ছে লিফো পদ্ধতি। এই দুটো পদ্ধতি মানে কি? ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে তুমি যে পণ্যগুলো আগে কিনছিলা সেই পণ্যগুলো আগে সেল করতে হবে। তাহলে তুমি এখানে আগে কিনছো কোন পণ্যগুলো? এই যে 1000, এই যে 5000, দেন 4000, সবার শেষে এই পণ্য কিনছো, সবার প্রথমে এই পণ্য কিনছো। সো তুমি যে 7000 পণ্য সেল করতে যাচ্ছ, তাহলে কোন পণ্যগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে? যদি এটা ফিফো পদ্ধতি হয় তাহলে এই যে 1000 আগে সেল করতে হবে, তারপর 5000 সেল করতে হবে, 6000 সেল হইলো, দেন এখান থেকে বাকি 1000 সেল করব। এটার নামই হলো ফিফো পদ্ধতি। আর লিফো হলে কি হইতো? শেষের পণ্যগুলো আগে সেল করে আমরা যাইতাম। তাহলে এই 4000 আগে সেল করে দিতাম, তাহলে আমার আর দরকার কত? 3000। তাহলে বাকি 3000 এখান থেকে সেল করতাম। পিছন দিক থেকে আমাকে সেল করে যাইতে হবে। যে পণ্যগুলো সবার শেষে কিনছিলাম সেই পণ্যগুলো আগে সেল করতে হবে, যদি সেটা লিফো পদ্ধতি হয়। এবার দুইটা সিনারিওর আমরা একটু ইমপ্লিকেশনটা দেখি।
আমরা আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব, মানে যে পণ্যগুলো সেল করে দিচ্ছি সেই পণ্যগুলোর ব্যয় বের করব। ধরো এটা হচ্ছে ফিফো পদ্ধতি, এটা হচ্ছে ফিফো পদ্ধতি, এটা হচ্ছে ফিফো পদ্ধতি। তাহলে ফিফো পদ্ধতিতে আমি 7,000 পণ্য সেল করব, কোন পণ্যগুলো আগে সেল করব? উপরের পণ্যগুলো। তাহলে 1,000 একক 4 টাকা করে আগে সেল করলাম, 1,000 একক 4 টাকা করে আগে সেল করলাম 4,000। এবার একটু দেখি এখান থেকে আমি 5,000 সেল করব, সো 5,000 সেল করব হচ্ছে 7 টাকা করে, টোটাল কত হয়? 35,000। নাইস। এবার 5 একে 6 চলে গেল, আমার আরও 1,000 সেল করতে হবে। সে 1,000 কই থেকে সেল করব? এই লাস্ট ওয়ান থেকে 9 টাকা করে। সো 1,000 মাল্টিপ্লাইড বাই 9, টোটাল হয় হচ্ছে 9,000। তাহলে টোটাল কত হয়? 4,000 4,000 35 39 9 9 18, টোটাল 48,000, টোটাল 48,000 টাকা। এটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। কোন পদ্ধতিতে? ফিফো পদ্ধতিতে। আচ্ছা, সেম সিনারিও কি আমরা দেখতে পারি না লিফু পদ্ধতিতে? কি হইতে পারে? ডেফিনেটলি দেখতে পারি। লিফু পদ্ধতিতে কি হয়? লিফু পদ্ধতিতে লাস্টের পণ্যগুলো আগে সেল করতে হয়। তাহলে 4,000 পণ্য আগে সেল করব, সো 4,000 মাল্টিপ্লাইড বাই 9, 4 9 36,000, ফাইন, 34,000। তাহলে আরও 3,000 সেল করতে হবে, আরও 3,000 সেল করবে এখান থেকে 7 টাকা করে। সো 3,000 7 টাকা করে কত টাকা হয় তাহলে? 21,000 টাকা, 21,000 টাকা। টোটাল যোগ করলে কত হয়? 6 1 7 3 2 5, 57,000 টাকা। সো এটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। কোন পদ্ধতিতে? লিফো পদ্ধতিতে। একটা ফিফো পদ্ধতি, একটা লিফো পদ্ধতি। এবার আমাদের আরেকটা জিনিস বের করতে হবে এখানে, সমাপনী মজুদ পণ্য, যেটা আমাদের কোয়েশ্চেনে চাইছে, সমাপনী মজুদ পণ্য। আরেকটা জিনিস বলে রাখি তোমাদেরকে, এই ফিফো কিংবা লিফো পদ্ধতিগুলা আমরা কি কারণে ইউজ করি, কি জন্য ইউজ করি? আমাদের প্রতিষ্ঠানে যে মজুদ থাকে, এই যে সমাপনী মজুদ আছে 3,000, এই মজুদের পরিমাণটা কত, টাকাটা কত, ভলিউমটা কত, সেই পরিমাণটা জানার জন্য আমরা হচ্ছে এই পদ্ধতিগুলো ফলো করি। মনে রাখবা, এক এক পদ্ধতিতে সমাপনী মজুদের পরিমাণ এক এক রকম হবে, এক একটা অ্যামাউন্ট আসবে। সো কখন কোনটা ইউজ করব সেটার জন্যই মেইনলি হচ্ছে আমি এটা তোমাকে দেখাচ্ছি। সো সমাপনী মজুদ পণ্য যদি এটা ফিফো পদ্ধতি হয়, তাহলে বলো কোন পণ্যগুলো মজুদ থাকবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্যগুলো তো আগে সেল হয়ে গেছে। তাহলে ফিফো পদ্ধতিতে মজুদ থাকবে যেগুলো লাস্টের দিকের পণ্য, সেই পণ্যগুলো হচ্ছে মজুদ থাকবে। তাহলে লাস্টের পণ্য আছে কোনগুলো? এই যে এগুলা লাস্টের পণ্য। এখান থেকে মজুদ থাকবে কত? 3,000। তাহলে 3,000 9 টাকা করে মজুদ থাকবে। সো 3,000 9 টাকা করে মজুদ থাকবে 27,000। সো এই হচ্ছে সমাপনী মজুদ পণ্য, এই হচ্ছে সমাপনী মজুদ পণ্য ফিফো পদ্ধতি। এবার একটু লিফো পদ্ধতিতে আমরা দেখি। লিফো পদ্ধতিতে লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের পণ্যগুলো আগে সেল হয়ে যায়। তাহলে মজুদ থেকে যায়, স্টকে থেকে যায় কোনগুলো? যেগুলো ফার্স্টের দিকের পণ্য ছিল সেগুলো স্টকে থেকে যাবে। সো আমার এখানে 3,000 স্টকে থাকার কথা, তাহলে এই 1,000 আগে থাকবে, 1,000 4 টাকা করে 4,000 এটা আগে থাকবে। তারপরে এখান থেকে কত থাকবে তাহলে? 2,000, যেহেতু টোটাল 3,000 মজুদ রাখতে হবে, এটা 1,000 আর এখান থেকে 2,000, 7 টাকা করে। সো 2,000 7 টাকা করে 14,000, 2,000 7 টাকা করে 14,000, টোটাল হয় কত? 18,000। তাহলে এই 18,000 হচ্ছে কি? 18,000 হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্য, যদি এটা লিফো পদ্ধতি হয়। আচ্ছা, আমরা এখান থেকে কি একটা সিনারিও ড্র করতে পারি না? ডেফিনেটলি পারি। এটা হচ্ছে আমরা কোন সিনারিওতে বলতেছি? এটা হচ্ছে যখন পণ্যের দাম বাড়তেছে, প্রথমে 4 টাকা থেকে 7 টাকা হইলো, 7 টাকা থেকে 9 টাকা হইলো, এটাকে বলা হয় মূল্যস্ফীতি সিনারিও অথবা পণ্যের দাম বৃদ্ধিকালীন সিনারিও। তাহলে একটা জিনিস দেখো, তোমাকে আমি এখানে ড্র করে দেখাই একটু। ধরো এটা আমরা মুদ্রাস্ফীতি দেখতেছি, এটা আমরা হচ্ছে মুদ্রাস্ফীতি সিনারিও ফলো করতেছি। মুদ্রাস্ফীতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ফিফো পদ্ধতি এবং আরেকটা হচ্ছে লিফো পদ্ধতি, একটা হচ্ছে লিফো পদ্ধতি। তাহলে দেখো আমরা এখানে দুইটা জিনিস বের করতে পারলাম, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, আর একটা ছিল আমাদের হলো বিক্রিত পণ্যের ব্যয়। দুইটা জিনিস আমরা এখানে বের করেছি, যেখানে একটা বের করলেও চলতো, বাকিটা তুমিই বলতে পারতা। দেখো ফিফো পদ্ধতিতে আমাদের মজুদ পণ্য ছিল কত? ফিফো পদ্ধতিতে আমাদের মজুদ পণ্য ছিল 27,000 আর লিফো পদ্ধতিতে মজুদ পণ্য ছিল 18,000। তাহলে কোন পদ্ধতিতে মজুদ পণ্য বেশি? ফিফো পদ্ধতিতে মজুদ পণ্য বেশি, তাহলে ফিফোতে বেশি, ফিফোতে হচ্ছে মজুদ পণ্য বেশি আর লিফোতে ছিল কম। তোমরা কি জানো সমাপনী মজুদ পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্ক কি রকম? নেগেটিভ সম্পর্ক। কেন? আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করি? প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করি, প্রত্যক্ষ খরচ যোগ করি, সমাপনী মজুদ পণ্য মাইনাস করি। দ্যাট মিন্স মাইনাস সম্পর্ক। মানে
সমাপনী মজুত পণ্য যত বেশি হবে বিক্রিত পণ্যের ব্যয় তত কমে যাবে। এখানে সমাপনী মজুত পণ্য যত কম হবে বিক্রিত পণ্যের ব্যয় তত বেড়ে যাবে। সো এটাকে বলা হয় হচ্ছে তোমার নেগেটিভ সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। তোমরা কি জানো বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফার সম্পর্ক কেমন? তোমরা কি জানো মোট মুনাফার সাথে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক কেমন? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই তো আমরা মোট মুনাফা পাই, তাই না? সো মুনাফা, বিক্রিত পণ্যের ব্যয়টা যত বেশি হবে মুনাফাটা তত কমতে থাকবে। ধরো বিক্রয় হচ্ছে 100, এখানেও হচ্ছে বিক্রয় 100, তাহলে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয়কে 50 ধরি, আমার মুনাফা হবে হচ্ছে 50। এবার বিক্রিত পণ্যের ব্যয়কে যদি আমি একটু বাড়ায় দেই 70 ধরি, তাহলে আমার মুনাফা হচ্ছে 30। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় যত বাড়তেছে আমার মুনাফা তত কমছে, আর বিক্রিত পণ্যের ব্যয় যত কমতেছে আমার মুনাফা তত বাড়তেছে। তার মানে বিপরীতমুখী সম্পর্ক। সো বিক্রিত পণ্যের ব্যয় কম হওয়া মানে মোট মুনাফা কম হবে, মোট মুনাফা হচ্ছে বেশি হবে, যেহেতু ঋণাত্মক সম্পর্ক বেশি হবে। আর এখানে যদি বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয় মোট মুনাফা হচ্ছে কম হবে। এবার দেখো সবকিছু যদি ঠিকঠাক থাকে, কর পূর্ব মুনাফার উপর প্রভাবটা হবে সেম। মোট মুনাফা যেমন বেশি, কর পূর্ব মুনাফাও বেশি হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। বাকিগুলোতে আমরা ধরে নিচ্ছি কোনো চেঞ্জ হবে না, পরিচালন ব্যয় কোনো চেঞ্জ নাই, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় এগুলোতে কোনো চেঞ্জ নাই, তার মানে সেম রিলেশন থাকবে এখানে। আচ্ছা, কর পূর্ব মুনাফার উপরেই তো কর দিতে হয়, রাইট? সো কর পূর্ব মুনাফা ধরে নিচ্ছি আমি 100 টাকা। এখন তোমাকে কর দিতে হবে ধরো 40%, তাহলে তোমার কর কত টাকা? 40 টাকা। এবার ধরো কর পূর্ব মুনাফা 200 টাকা হয়ে গেছে, তোমার কর তো 40%ই থাকবে, তখন কিন্তু তোমাকে 80 টাকা কর দিতে হচ্ছে। সো কর পূর্ব মুনাফা বেশি হওয়া মানে তোমাকে করও বেশি দিতে হচ্ছে, কর পূর্ব মুনাফা কম মানে তোমাকে করও কম দিতে হচ্ছে। তাহলে বলো কর পূর্ব মুনাফা বেশি হলে তোমাকে করের পরিমাণ হবে বেশি, আর এখানে করের পরিমাণ হবে কম। ইয়েস, এখানে আমরা কনক্লুশন ড্র করবো। এবার একটা প্রতিষ্ঠান চায় সবসময় যেন কর কম দিতে হয় সরকারকে, যেন কর কম আসে। সো তারা সবসময় এমন পদ্ধতি, এমন পন্থা ফলো করে যেন করের পরিমাণ কম আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি করের পরিমাণ কম আসছে কোন পদ্ধতিতে? লিফু পদ্ধতিতে করের পরিমাণ একদম কম আসছে। কোন সিনারিওতে? যদি মুদ্রাস্ফীতি হয়, যদি মুদ্রাস্ফীতি হয় লিফু পদ্ধতিতে করের পরিমাণ সবচাইতে কম। দ্যাট মিনস লিফু পদ্ধতিটা আমরা ফলো করব যদি মুদ্রাস্ফীতি হয়, এই জন্য, কারণ এখানে কর কম দিতে হয়। সো এই জিনিসটা তুমি যদি এভাবে ভেঙে ভেঙে জানতে পারো তাহলে তোমাকে আর মুখস্থও করতে হবে না। এবং এখান থেকে শুধু এই কোশ্চেনটা না, আরও অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। তোমাকে বলতে পারে মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতিতে মোট মুনাফা সবচেয়ে বেশি হয়, তাহলে ফিফো পদ্ধতি। তোমাকে কোশ্চেন করতে পারে মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় সবচেয়ে বেশি হয়, ইয়েস লিফো পদ্ধতিতে। সো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এই একটা তোমার এই বলবো এই গ্রাফটা থেকে কিংবা এই টেবলটা থেকে টোটাল 10টা কোশ্চেন তোমাকে করতে পারে। আচ্ছা, এবার তুমি যদি এটা বুঝে থাকো ভালো মতো, তোমাকে আরেকটা সিনারিওর কথা আমি বলি। সবসময় যে মুদ্রাস্ফীতি হবে এমন না, মুদ্রার সংকোচন তো হইতে পারে। আমরা প্রথম স্লাইডে দেখলাম ইনফ্লেশন হইতে পারে, ডিফ্লেশন হইতে পারে। সো ডিফ্লেশনে ঠিক তার উল্টাটা হবে, ডিফ্লেশনে ঠিক তার উল্টাটা হবে। সমাপনী মজুত পণ্য এই পদ্ধতিতে বেশি ছিল না, তখন কম হবে, এই পদ্ধতিতে বেশি হবে। আর এখানে বেশি, এখানে কম হবে, এখানে কম, এখানে বেশি হবে, এখানে কম, এখানে বেশি হবে, এখানে কম, এখানে বেশি হবে, ঠিক অপোজিটটা হবে। তার মানে তুমি যদি যে কোনো একটা পারো, এখানে যদি সমাপনী মজুত পণ্যটা যদি শুধু তুমি পারো, তাহলে বাকি সব কিছু তুমি পারবা। এবং এই জন্যই আমি মেনলি এই সমাপনী মজুত পণ্যের পরিমাণটা তোমাকে এখানে আমি বের করে দেখিয়েছি। এবার দেখো তাহলে আমরা একটু অ্যান্সার দেই। বাজার মূল্য যখন নিম্নগামী, নিম্নগামীটা আমরা পরে আসতেছি, প্রথমে এটা অ্যান্সার করো। মূল্যস্ফীতি মানে পণ্যের দাম যখন বেড়ে যায়, যেটা আমরা এখন দেখলাম, তখন কোন পদ্ধতি অধিক কার্যকর? লিফু পদ্ধতি অধিক কার্যকর, কারণ ওখানে কর কম ছিল। আচ্ছা, এত কিছু তোমার মনে নাও থাকতে পারে, একটা শর্টকাট ট্রিক তোমাকে আমি শেখাই দেই। পণ্যের দাম বাড়া মানে কি? পণ্যের দাম লাফানো, লাফানো, আর লাফানো মানে হচ্ছে লিফু। লাফাইলে লিফু, লাফানো মানে বেড়ে যাওয়া। সো যখনই পণ্যের দাম বেড়ে যায় তখনই লিফু, আর পণ্যের দাম বেড়ে যাওয়া মানেই তো মুদ্রাস্ফীতি। দ্যাট মিনস মুদ্রাস্ফীতির সময় লিফু। আর যখন মুদ্রা সংকোচন হবে মানে ডিফ্লেশন হবে, নিম্নগামী হবে, তখন হচ্ছে ফিফু ইউজ করতে হবে। সো এই ছিল আমাদের মোটামুটি ফিফু এবং লিফু রিলেটেড তোমার যে কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেনটা আমি এখানে সলভ করে দেখালাম। এই জাতীয় আরও যত কোয়েশ্চেন আছে এবং যেভাবেই তোমাকে শেখানো যায়, যেভাবে তোমার শর্টকাট টিপস, ট্রিক্স, টেকনিক্স অ্যাপ্লাই করা যায়, সব কিছু তোমাকে আমরা শেখাবো আমাদের এসইপি পাওয়ার প্লে 2026 এই প্রোগ্রামে। এটা কাদের জন্য? এটা হচ্ছে যারা এইচএসসি 26 ব্যাচ আছে এবং যারা 27 ব্যাচ আছে, শুধু তাদের জন্যই হচ্ছে এই প্রোগ্রামটা। কেন তুমি এই প্রোগ্রামে আসবা? তুমি যদি এতদিন কোনো পড়াশোনা না করে থাকো, তাহলে দুর্দান্ত প্রিপারেশন হবে
এখানে। তুমি যদি কিছু নাও পড়ে থাকো তাও তুমি এইচএসসিতে একটা ভালো মার্কস যদি এনশিওর করতে চাও তাহলে তোমাকে এই কোর্সে এনরোল করতে হবে। এখানে যারা আছে সবাই হচ্ছে ঢাবিয়ান টিচার প্যানেল, সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, অনেকে এখনো পড়াশোনা করছে এবং অনেক দিনের এক্সপিরিয়েন্স সম্বলিত টিচাররাই কিন্তু তোমাকে পড়াবে। সো তাদের সান্নিধ্যে থাকলে তোমার ভালো রেজাল্ট হতে বাধ্য, যদি তুমি আমাদেরকে সবসময় ফলো করো, আমাদের ডিরেকশন যদি তুমি ফলো করো। শুধু যারা পড়াশোনা করে নাই তাদের জন্য না, যারা এতদিন ভালো মতো পড়াশোনা করেছে তাদের জন্য এটা একটা রিভিশন প্রোগ্রাম। আমরা এটাকে বলছি কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম। তুমি সবগুলো সাবজেক্ট এখানে পেয়ে যাবে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স যদি তোমার থাকে, ইংলিশ, বাংলা, আইসিটি, তোমার যত সাবজেক্ট আছে সবগুলো তুমি পেয়ে যাবা আমাদের এই কোর্সে যদি তুমি এনরোল করো। এটার টাকা কত? এটার টাকা হচ্ছে মাত্র 1650 টাকা, নট 2150। এই পাওয়ার প্লে 500 এই প্রোমো কোড ইউজ করলে 1650 টাকা দিয়ে হচ্ছে তুমি এনরোল করতে পারবা। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটাই কিন্তু আমরা এখানে পড়াবো। সো তুমি যদি একটা দুর্দান্ত প্রিপারেশন নিতে চাও, এইচএসসিতে যদি তুমি অ্যাপ্লাস এনশিওর করতে চাও, একই সাথে অ্যাডমিশন যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও এবং তোমার এখন থেকে প্রিপারেশন তুমি গোছায় রাখতে চাও কিছুটা, তাহলে এই এসইপি পাওয়ার প্লে 2026 এটা হতে পারে তোমার একমাত্র সলিউশন, একমাত্র সমাধান। তাহলে আর দেরি কেন, এখনই এনরোল করে ফেলো আমাদের এই পাওয়ার প্লেতে। তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।